একটা মৃদু হলুদ আলো জ্বলা ল্যাম্পপোস্ট আর তার লাগোয়া একটা কাঁচা বাড়ি পেরিয়ে মিনিট পাঁচেক হাঁটতেই বুঝতে পারলাম গ্রামের শেষ সীমানায় পৌঁছে গেছি। ক্রমশ বাড়তে থাকা ঝোপগুলোর জন্য লাল মাটির রাস্তা আর বোঝা যাচ্ছে না। অবশ্য তাতে মনে হয় না শায়কের কোনো অসুবিধা হচ্ছে। ও সহজেই ঝোপের মধ্যে আমাদের যাওয়ার রাস্তা অনায়াসেই খুঁজে নিচ্ছে। দুজনের মোবাইলেই ফ্ল্যাশ লাইট জ্বলছে, তবে শায়কের হাঁটা চলা দেখে বোঝা যাচ্ছে ওর এই আলোর বিশেষ প্রয়োজন নেই। ক্রমশ আর শুধু ঝোপ নয়, বড় বড় গাছও দেখতে পাচ্ছি। এবার কি আমরা জঙ্গলে প্রবেশ করছি নাকি নরকের দ্বারে, কে জানে। নিজেকে ছেড়ে দিলাম শায়কের উপর। আকাশের বুকে কাস্তের মতন এক ফালি চাঁদ দেখা যাচ্ছিল, কিন্তু এখন একটা মেঘ এসে সব ঢেকে দিয়েছে। জঙ্গলের পরিবেশ কেমন ভারী হয়ে উঠছে, আর একটা ঠান্ডা জলো হাওয়া গায়ে ঝাপটা মারছে। ক্রমশ গভীর হয়ে উঠতে থাকা জঙ্গলের অন্ধকারকে শুধুমাত্র দুটো মোবাইলের ফ্ল্যাশ লাইট আর তার ঘনত্বকে পরাস্ত করতে পারছে না। রাতের জঙ্গল শান্ত হয় বলেই জানি, কিন্তু একটা নারকীয় নিস্তব্ধতা ক্রমশ জঙ্গলকে চারিদিক থেকে ঘিরে ধরছে। নারকীয় শব্দটা মাথায় আসার কারণ, শায়ক আমাকে যা যা বলেছে তার যদি অর্ধেকও সত্যি হয়, তাহলে আমরা ইতিমধ্যে নরকে প্রবেশ করে গেছি। যদিও 3 দিন আগে অবধি কলেজে লাইফে পড়া জ্ঞানের দৌলতে আমি এই ব্যাপারগুলোকে সবই বুজরুকি ভেবে কিল্লি মেরে উড়িয়ে দিতাম, কিন্তু 3 দিন আগে যেটা হলো তাতে আমার নাস্তিক মনে কিছুটা হলেও শায়কের বলা কথাগুলোর দাগ কেটে গেছিল। আর আজ এগুলোকে সব সত্যি বলে মনে হচ্ছে। অনেক কিছুই আবিষ্কার এবং প্রমাণের আগে বুজরুকেই লাগে। এই যেমন পৃথিবী গোল আবিষ্কার হওয়ার আগে কেউ কি স্বপ্নেও ভেবেছিল যে পৃথিবী চ্যাপ্টা নয়? এখন আমার মনে হচ্ছে কলেজ এবং বইপ্রাপ্ত সব জ্ঞানই আসলে পৃথিবী গোল আবিষ্কার হওয়ার আগে পৃথিবী চ্যাপ্টা বিশ্বাসের শিক্ষা। মাঝে মধ্যে ঝলসে ওঠা বিদ্যুৎ চমক ও বাজ পড়ার শব্দ সামান্য হলেও জঙ্গলের ভয়াল রূপকে আমাদের দৃষ্টিগোচর করছে। গাছগুলির আকার এবং ঘনত্ব এটাও জানান দিচ্ছে যে এই জঙ্গলে দিনের বেলাতেও সূর্যের প্রবেশ নিষেধ। তবে আরো কিছুটা চলার পর মনে হলো শুধু আমি বা শায়ক নয়, আমাদের পেছন পেছন আরো কারো যেন আসছে। ভয়ে পেছন ঘুরে দেখবার সাহস পেলাম না। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, শায়ক, আমরা ঠিক দিকে যাচ্ছি তো? আমাদের পিছনে কেউ বা কারা আছে মনে হয়। শায়ক শান্ত অথচ দৃঢ়ভাবে উত্তর দেয়, স্যার, পেছনে ঘুরে একদম দেখবেন না, চুপ করে আমার পেছনে চলুন। আর তো মাত্র মিনিট 5, তার মধ্যেই আমরা পৌঁছে যাব। দ্বিতীয় কোনো প্রশ্ন করার সাহস আমি পেলাম না, কিন্তু হঠাৎ একটা মৃদু নারী কণ্ঠ আমার কানের কাছে এসে খিলখিল করে হেসে উঠল। ডিসেম্বরের কনকনে ঠান্ডা
এতক্ষণে আমার শরীরকে জমিয়ে দিয়েছিল, আর এই রহস্যময় হাসি আমার হৃৎস্পন্দনের গতি প্রায় স্তব্ধ করে দিল। কিন্তু আমি দৃঢ় প্রতিজ্ঞ, আমাকে এই ভয়কে জয় করতেই হবে, পৌঁছতে হবে আমার লক্ষ্যস্থলে। না হলে 3 দিন আগে আমার অফিসে ঘটে যাওয়ার কয়েকটা ঘটনা আমাকে শায়কের দ্বারস্থ করেছিল। সেদিন টেবিলে রাখা ল্যান্ডলাইনটা হঠাৎ বেজে ওঠে। ফোনটা তুলেই হ্যালো বলতেই ডিজিএম মিস্টার পণ্ডিত বলে ওঠেন, সৈকত, ব্যস্ত না হলে একটু আমার কেবিনে এসো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আসছি স্যার। ডিজিএমের কল, তাই ব্যস্ত থাকি কি না থাকি সেটা ম্যাটারই করে না, যেতেই হবে। টাইয়ের নটটা ঠিক করতে করতে কেবিনের বাইরে বেরোলাম। বাইরে ক্লারিক্যাল স্টাফ ডিপার্টমেন্টের জুনিয়র অফিসারেরা নিজেদের কিউবিকলসেই কাজের ব্যস্ত। আমি 25 দিনের পিএল কাটিয়ে আজই অফিস জয়েন করেছি। জানি কিছুদিনের মধ্যেই একটা সুখবর পেতে চলেছি। মনে হয় আজকে সেই নিয়ে মৌখিক কনফার্মেশনটা দেবে। আমাকে বাইরে দেখেই সবাই সচকিত ও সন্ত্রস্ত হয়ে ওঠে। ডেপুটি ম্যানেজারকে দেখে কিউবিকলসগুলোর মধ্যে বসে থাকা প্রত্যেক জোড়া চোখের মধ্যে যে সম্ভ্রম আর ভয় আমার প্রতি দেখা যায়, সেটা আমার ভালো লাগে। নিজের পদের গুরুত্ব আমার সামনে বারবার স্পষ্ট হয়ে আসে। শেষ কিউবিকলসের সামনে আসতেই একটা অচেনা ছেলেকে দেখে চমকে গেলাম। এখানেই রাজিয়া বসতো না? ওহো, রাজিয়া! মনে মনে একচোট হেসে নিলাম। বসের ঘরের দরজাটা ঠেলে ভেতরে উকি দিতেই 5 ফুট 2 ইঞ্চি হাতির মতো চেহারার মানুষটা আমাকে একগাল হেসে বলল, ওহো সৈকত, এসো এসো। ঝাঁ চকচকে রুমে দেখলাম একজন অচেনা সুদর্শন যুবক বসে আছে। বয়স খুব বেশি হলে 32-33 হবে। আমাদের এই ডিজিএম কে দেখলে যে কারোরই হাসি পেয়ে যাবে, কিন্তু কিছু মানুষ মেধা আর তীক্ষ্ণ বুদ্ধির জোরে প্রথমে দেখনদারির তত্ত্বটিকে গঙ্গার জলে ফেলে আসে। সুকোমল পণ্ডিত সেই সমস্ত মুষ্টিমেয় মানুষদের মধ্যে একজন। বসো। বলেই হাতের ইশারায় সামনের চেয়ারটা দেখান মিস্টার পণ্ডিত। সামনে থাকা রিভলভিং চেয়ারটাতে বসতেই মিস্টার পণ্ডিত বলে উঠলেন, আলাপ করিয়ে দিই, ঋষি ব্যানার্জি আমাদের মুম্বাই ব্রাঞ্চে ডেপুটি ম্যানেজার ছিল। কথাটা শুনেই মনের মধ্যে একটা নেতিবাচক চিন্তা চলে এলো। আরে, ট্রান্সফার করছে নাকি? আমি তো ডেপুটি ম্যানেজার। ততক্ষণে ছোকরা আমার দিকে হাত বাড়িয়ে করমর্দন করার জন্য। সৌজন্যবশত আমিও হাত বাড়ালাম। সৈকত, তুমি তো জানোই সামনের মাসে আমাদের ম্যানেজার অরিন্দম ঘোষের রিটায়ারমেন্ট। ওনার পরে ঋষি এই অফিসের ম্যানেজার হবেন। যদিও তুমি সিনিয়র, কিন্তু এটা কোম্পানির ডিসিশন। যাই হোক, কাল থেকে তোমার সাথে ঋষি এবং অরবিন্দবাবু দুজনেই থাকবেন। তোমার লেভেলে যা যা কাজ আছে ওদের বুঝিয়ে দিও। কথাগুলো শুনে আমার মনে হলো আমার মাথায় কেউ যেন গরম লাভা ছড়িয়ে দিয়েছে। রাগে আমার শরীর কাঁপছে। মনে হচ্ছে মাথাটা জাস্ট ফেটে চৌচির হয়ে যাবে। এর মাঝেই ওই শালা ঋষি আগুনে ঘি ঢেলে বলল, হ্যাঁ, আমি ম্যানেজার মুম্বাই ব্রাঞ্চেই হয়ে যেতাম, কিন্তু সমস্যাটা হচ্ছে মা কলকাতায় একা থাকে, তারপর মায়ের শরীরটাও ভালো যাচ্ছে না, তাই ট্রান্সফার নেওয়ার কথাটা ভাবলাম।
আর তার উপরে মেয়েটারও তো 4 বছর বয়স হতে চলবে, ওকেও তো একটা স্কুলে ভর্তি করতে হবে। তবে এটা ঠিক, পণ্ডিত স্যার যদি হেল্প না করতেন তাহলে এই ট্রান্সফারটা এত ইজি হতো না। খেলাটা তাহলে পণ্ডিতের। আরে বেটা, মনে মনে এত প্ল্যান ছিল। সেই কেবিনে আর মিনিট 15 ছিলাম। নিজেকে অস্কার জয়ী অভিনেতা মনে হচ্ছিল। আগ্নেয়গিরি সমান রাগকে চেপে রেখে মুখে কোনো বিরক্তির ছাপ না নিয়ে আসতে দিয়ে কিভাবে যে হাসি ফুটিয়ে গল্প করে গেলাম তা আমার ভিতরে থাকা শয়তানটি জানে। কেবিনে ঢুকেই প্রেশারের ওষুধটা খেলাম, না হলে আজ আর হয়তো বাঁচব না। এই নিয়ে তৃতীয়বার জীবনে এরকম একটা অসহনীয় মুহূর্তের সম্মুখীন হচ্ছি। শুয়োরের বাচ্চা পণ্ডিত মনে মনে আমাকে পছন্দ করতো না, কারণ ও জানে গোটা অফিসে ওর মতো হারামি আমি ছাড়া আর কেউ নেই। তা বলে শালা এইরকম একটা খেলা খেলবে? অন্তত 15 বছর ছোট একটা ছেলেকে পরের মাস থেকে আমাকে তাকে রিপোর্ট করতে হবে? না, এ হতে দেওয়া যায় না, কিছুতেই যায় না। সেদিন লাঞ্চে কিছুই খেলাম না, সব কিছুতেই চরম বিরক্তি লাগছে। ভাবলাম স্মোকিং জোনে গিয়ে একটু মাথাটা হালকা করি। যা, সিগারেটটাও শেষ। পুরো জগৎ সংসার যেন ক্ষতি করার জন্য আমার পেছনে উঠে পড়ে লেগেছে। না না, শান্ত হতেই হবে। জীবনের সমস্ত কিছু ঠান্ডা মাথায় করেছি, আজও করব। কিন্তু এই সেন্ট্রালাইজ এসি অফিসের ঠান্ডাও যেন আমার মাথায় বসতে চাইছে না। তাই ব্লেজার চাপিয়ে বিল্ডিং এর নিচে নামতেই একটা উজ্জ্বল অথচ কোমল রোদ সম্পূর্ণ শরীর আর মনকে স্পর্শ করে গেল। চুপচাপ হাঁটতে লাগলাম একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর দিকে। এখানেও কিছুদিনের মধ্যে লড়াই শুরু হবে, আইটি সেক্টরের বিরামহীন লড়াই। প্রত্যেক দিন চলবে 24 ঘন্টার বিরক্তিকর যুদ্ধ। টার্গেট ফুলফিল, টাইম ম্যানেজমেন্ট, কল টাইম, এবং সবশেষে একে অন্যকে ছাপিয়ে যাওয়ার জন্য ল্যাং মারামারি। ধুস, কি সব ভাবছি! এগুলো তো সব অফিসেই হয়। কবি হয়ে গেলাম নাকি? ওদিকে লুঙ্গি পরা মুর্শিদাবাদী লেবারগুলো আমাকে দেখছে হাঁ করে। হয়তো ভাবছে এই স্যুট বুট পরা বাবু ধুলোর মধ্যে দাঁড়িয়ে হাঁ করে কি ভাবছে। কিছুক্ষণ সেখানে থাকার পর অফিসের দিকে ফিরতে শুরু করতেই জীবনের দুটো ঘটনা মনে পড়ে গেল। একটা পৈশাচিক শান্তিতে মনটা ভরে গেল আমার। ক্লাস 9-এ পড়ি আমি, আর স্কুলের সব থেকে মেধাবী ছাত্রদের মধ্যে আমারও নাম এসে গেছে। কিন্তু মেধাবী, তবে সবার থেকে বেশি মেধাবী না। সে ছিল অর্চিষ্মান সিনহা। হ্যাঁ, যা জীবনে আজও ঘৃণা করি সেই তৃতীয় স্থান, যা আমাকে বারবার পেতে হচ্ছিল এই অর্চিষ্মানের জন্য। আর ক্রমশ বুঝতে পারছিলাম পড়াশুনো করে ওকে আটকানো যাবে না। ক্রমশ রাগ বাড়তে বাড়তে মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে কিছু একটা করতেই হবে। আর সেই সময় মাথায় এসে যায় এক দুরন্ত প্ল্যান। আমি আর উঠছি এক জায়গায় ইংলিশ পড়তে যেতাম।
সেখানে ক্লাস চালু হতো রাত 8টা থেকে আর শেষ হতো 10টায়। সেদিন টিউশন ডুব মেরেছিলাম আর এক জায়গায় দাঁড়িয়ে উর্চির অপেক্ষা করছিলাম। উর্চি যে রাস্তা দিয়ে বাড়ি ফেরে সেই রাস্তার একটা গলিতে একটা স্ট্রিট লাইট টিম টিম করে আলো আঁধারির খেলাটাকে বেশ জমিয়ে দিত। আর শীতকালের রাত 10টা মানেই সেই সময়ের ইচ্ছাপুরে বেশ ভালোই রাত। প্রতিদিনকার মতো দেখলাম উর্চি ওই রাস্তা দিয়েই ফিরছে। গলির মুখে আমাকে দেখে একটু হকচকিয়েই জিজ্ঞেস করে, কিরে সৈকত, পড়তে নাকি তুই এখানে কি করছিস? কপট মন খারাপ দেখিয়ে বলেছিলাম, কোচিংয়ে গিয়ে কি লাভ বলতো? প্রত্যেকবার তুই তো ফার্স্ট হবি আর আমি সেকেন্ড, আর ভালো লাগে না। যা ভেবেছিলাম ঠিক তাই হলো। উর্চি এই কথাটা শুনেই সাইকেল থেকে নেমে আমার কাঁধে হাত রেখে বলেছিল, আরে এরকম ভাবছিস কেন তুই? দেখবি মাধ্যমিকে সবার থেকে ভালো রেজাল্ট করবি এবার। বলছিস আমি পারবো? না না, এ অসম্ভব। শুরু করে দিয়েছিলাম আমার অস্কার জয়ী অভিনয়। এদিকে উর্চি তখন বলেই যাচ্ছে আমি কিভাবে আরো ভালো ফল করতে পারি। এসব বিরক্তিকর জ্ঞান শুনতে শুনতে বললাম, চল না একটু লাইনের পাশের ওই বাড়ির ছাদটায় গিয়ে বসি। মাথা ঠিক আছে তোর? একে তো এই ঠান্ডা, তারপর কত রাত হয়েছে, তোর খেয়াল আছে? ঘড়ির দিকে তাকা, বাড়ি গেলে না একদম উত্তম মধ্যম দেবে। প্লিজ ভাই, জাস্ট 10 মিনিট থাকবো, তারপর বাড়ি, কথা দিচ্ছি। আজ আমার মন খুব খারাপ লাগছে রে। নরম মনের ছেলেটা আমার অনুরোধ ফেলতে পারেনি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে থাকা ভূতের বাড়ি হিসেবে প্রচলিত বাড়িটাকে উর্চিকে ইমোশনাল ব্ল্যাকমেল করে নিয়ে যাওয়া আর কঠিন হয়নি। এছাড়াও ক্লাসমেটের প্রতি ওর অগাধ আস্থা আমার এই কাজ ক্রমশ সহজ করে তুলেছিল। ওখানে গিয়ে লিমকার 500 ml এর অর্ধেক শেষ করা বোতল হাতে ধরে দিয়েছিলাম। আপত্তি করে বলেছিল, আরে না ভাই না, আর এমনিতেই শীতকালে এগুলো খেতে নেই। কিন্তু সেই নিয়ম ভাঙার বয়সে কতক্ষণ আর আটকাবে নিজেকে? ঠাম্মার ঘর থেকে নিয়ে আসা বোতলে থাকা 15টা গুঁড়ো করা অ্যালসোলাম 0.5 খুব তাড়াতাড়ি এফেক্ট করেছিল। অসুবিধা হয়নি এরপর প্রায় ঘুমন্ত শরীরকে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দিতে। তারপর চুপচাপ বাড়ির পেছন থেকে রেল পাইপ দিয়ে নিজের ঘরে ঢুকে জানালা বন্ধ করে দিয়েছিলাম। বাড়ির সবাই জানতো অসুস্থ শরীর নিয়ে ছেলে সেই রাতে 9টা থেকে দরজা বন্ধ করে ঘুমাচ্ছে। উর্চির ঘিলু বেরিয়ে আসা দেহটা আমার আর দেখা হয়নি। তবে পরে শুনেছিলাম ওর বাবা শোকে পাগল হয়ে গেছিল। হ্যাঁ, সৈকত রায় কখনো হাঁটতে পছন্দ করে না। এরপর জীবনে গিয়েছে বেশ মসৃণ ভাবেই। যা বাধা বিপত্তি এসেছে সেগুলো ঠিক কোনো না কোনোভাবে সামলে নিয়েছি। কিন্তু মাসখানেক আগেই আবার একটা সমস্যাতে পড়েছিলাম। তবে এখানে সরাসরি আমাকে খুব বেশি কিছু করতে না হলেও বড় টাকার অঙ্কের বিনিময়ে সমাধান পেয়েছিলাম। রাজিয়া হোসেন 22 বছর বয়সী সুন্দরী মুর্শিদাবাদের এক গ্রাম থেকে উঠে আসা লেবার ওয়েলফেয়ার অফিসার।
শুধু সুন্দরী বললে কম হবে। 5 ফুট 4 ইঞ্চির নির্মেদ শরীর, সামান্য চাপা গায়ের রং, গোল মুখ, তুলির টানে আঁকা চোখে বাদামি মণি, আর সেই বুক অবধি নেমে আসা ঘন কালো চুল। এই অপরূপা সুন্দরী অফিসে জয়েন করেছিল বছর 1.5 আগে। প্রথম দিন থেকেই আমার সুনজর ছিল ওর ওপরে, কিন্তু বুঝতে পেরেছিলাম একে শুধু প্রমোশনের লোভ দেখিয়ে বিছানায় টানা যাবে না। আসলে দিনের শেষে ও একটা গ্রামের মেয়ে বই আর কিছু ছিল না, তাই প্রেমের জাল বিছতে হয়েছিল। তবে সব রকমের চেষ্টাই বিফল হয়ে গেছিল আমার। শেষ অস্ত্র হিসেবে বলেছিলাম যে আমি আমার স্ত্রী আর আমার মেয়েকে ছেড়ে দেব এবং ইসলাম ধর্ম গ্রহণ করব। ব্যাস, কথাটা জাদুর মতো কাজ করেছিল। এরপর বেশ কয়েকবার ওকে ওয়াইও আমার বেনামে কেনা সোদপুরে থাকা ফাঁকা ফ্ল্যাটে নিয়ে গেছিলাম ওর ওই শরীরটাকে ভোগ করার জন্য। কিন্তু হঠাৎ মাস 3 আগে বিয়ে করার জন্য চাপ দিতে শুরু করেছিল। ভয়ও দেখাচ্ছিল অফিসে রাষ্ট্র করে দেওয়ার। ওর মুখ বন্ধ করবার জন্য বলেছিলাম যদি ও আমাকে চাপ দেয়া বন্ধ না করে তাহলে আমাদের বিশেষ মুহূর্তের ছবিগুলোতে আমার মুখটাকে ব্লার করে ইন্টারনেটে আপলোড করে দেব এবং তার আগে ওর বাবা মাকে কুরিয়ার করে দেব। অনেক মেয়ে হয়তো সামলে যেত, কিন্তু বড্ড গোড়া ধার্মিক মেয়েটা এই ধোঁকা সামলাতে পারেনি। ভয় পেয়েছিল বিধর্মীর সাথে সম্পর্ক রাখার কারণে তাদের সমাজ থেকে বহিষ্কার হওয়ার। পরিবারের ওপর হামলা হওয়ার আশঙ্কাও ছিল ওর। আমার পিএল এর ছুটি নেওয়ার দিন 10 আগে পুলিশ ওর ভ্যানে ঝুলন্ত মৃতদেহকে খুঁজে পায়। একাই একটা মেসরুমে থাকতো। 2 দিন ধরে ঘর থেকে না বেরোনোর জন্য মেসের মালিক পুলিশকে খবর দেয়। আমার ভাগ্য বরাবরই ভালো, আবারও বোঝা গিয়েছিল। এখনকার দিনে যে কোনো মেয়ে হলে আত্মহত্যা করার আগে 100 জনকে ট্যাগ করে ফেসবুকে সব লিখে দিয়ে যেত, কিন্তু এই মেয়েটা সে রাস্তায় যায়নি। কারণ হতে পারে সেই ধর্মীয় সমাজের ভয়। তাই সাবেকি কায়দায় সবকিছু একটা চিঠিতে লিখে যায়, আর ওই যে ইনভেস্টিগেটিং অফিসার যিনি চিঠির সন্ধান পান তিনি 2.5 লাখ টাকায় আমার হাতে এই চিঠিটা পৌঁছে দিয়েছিলেন। এরপরেই পিএল এর ছুটিতে চলে যাই এবং এসে শুনি রাজিয়ার বাবা এবং মা এসেছিলেন ওর জিনিসপত্রগুলোকে নিতে। খুব কান্নাকাটিও করেছিলেন। এতক্ষণে বেশ হালকা লাগছে। নিজের সাকসেস স্টোরিগুলোর কথা ভাবতে ভাবতে অফিসের কাছে চলে এলাম। স্যার, এসে গেছি। শায়কের কথা একটু স্বস্তি পেলাম। এতক্ষণ জঙ্গলের প্রতিটি ঘাসকেই মৃত্যুসম মনে হচ্ছিল। দেখলাম একটা ছোটখাটো ফুটবল মাঠের মতো সমান জায়গা। এই জায়গাটারই ওপাশে ঘন জঙ্গল দেখতে পাচ্ছি। অবাক লাগলো এই ভেবে যে জঙ্গলের মাঝে নিখুঁতভাবে ঘাস ও গাছ কেটে এরকম লনের মতো জায়গা কিভাবে তৈরি করা সম্ভব। লনের মতো জায়গাটার মাঝখানে দেখতে পেলাম বেশ কিছু নিবু নিবু কাঠ, যার মধ্যে থেকে সামান্য ধোঁয়া বেরোচ্ছে। মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে এর বেশি কিছু দেখতে পেলাম না। স্যার, জুতোটা খুলে নিন। মৃদু
অথচ দৃঢ় গলায় সায়ক কথাগুলো বলে নিজের জুতো খুলতে থাকে। অন্য সময় হলে কিরকম রিয়াক্ট করতাম জানি না, কিন্তু এই অপ্রাকৃতিক সম রহস্যময় স্থানে আর বিরক্তি করলাম না। নিচু হয়ে জুতোটা খুলে মাথা তুলতেই চরম বিস্ময়ে আমি হতবাক হয়ে গেলাম। দেখলাম সেই নিভু নিভু কাঠগুলোর কোনো এক মন্ত্র বলে ত্রিভুজ আকারে একে অন্যের গায়ে ভর দিয়ে দাঁড়িয়ে দাউ দাউ করে জ্বলতে শুরু করেছে। আর সেই আগুনের লেলিহান শিখা সমস্ত জঙ্গলকে দিনের আলোর মতো সুস্পষ্ট করে তুলছে। সেই জ্বলন্ত অগ্নিধূনির পিছনে অর্ধনগ্নাবস্থায় পদ্মাসনে চোখ বন্ধ করে বসে আছেন স্বর্গের কোন সুন্দরী। হয়ে দেখতে লাগলাম তাকে, ক্রমশ ভুলে দিতে লাগলাম কেন আজ এই বিপদ সংকুল স্থানে আমি এসেছি। সেই মুখের সৌন্দর্যের বর্ণনা দেওয়ার ক্ষমতা আমার নেই, কিন্তু কাঁধের উপর থেকে নেমে আসা লম্বা চুল স্তন যুগলকে খানিকটা আঢাকা রেখে তার উষ্ণতাকে আরো তুলেছে। শরীরের সামান্য মেদ নাভিকে আরো সুস্পষ্ট আর লোভনীয় করে তুলেছে। হঠাৎ শরীরে একটা অদ্ভুত জ্বলনী ভাব অনুভব করতে শুরু করলাম, আর অদ্ভুত রকমের একটা উষ্ণতা আমার সারা শরীরের ভেতরে ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করলো। জ্যাকেট আর তার নিচে পড়ে থাকা হাইনেক টি শার্ট খুলে ফেলে দিলাম। এক অসহ্য যন্ত্রণা আমার শরীরের ভেতর থেকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে শুরু করলো। আমি চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লাম। সায়ক ছুটে আসতেই এক অদৃশ্য শক্তিশালী কিছু ওকে একটা বেড়াল ছানার ন্যায় তুলে দূরে ছুঁড়ে ফেলে দিল। আমার পা দুটোকে মনে হচ্ছে কিছু দিয়ে বেঁধে ফেলে উপর দিকে টেনে তোলা হচ্ছে। কয়েক মুহূর্ত পরে দেখলাম আমি উল্টোভাবে ঝুলছি কোনো এক অদৃশ্য শক্তির মাধ্যমে। এতক্ষণ যে নারীর শরীরে আমি দুচোখ দিয়ে ধর্ষণ করছিলাম, সেই নারী এখন আর মাটিতে নেই। ওর শরীর এক পদ্মাসনে মাটি থেকে কয়েক ফুট উপরে ভাসমান। ক্রমশ পরিবর্তন হচ্ছে সেই লোভনীয় শরীরের, এবং তার জায়গায় আমার সামনে দৃশ্যমান হচ্ছে এক বিকট দর্শন রূপ। হঠাৎই বিভৎস কালো হয়ে গেল তার মুখ। চোখের জায়গায় দুটো কালো গহ্বর, আর তার ভেতর থেকে বেরিয়ে আসছে ছোট ছোট সরীসৃপ জাতীয় প্রাণী। বিকট আওয়াজে হাসতে শুরু করেছে সেই পিশাচিনী। সমস্ত জঙ্গল কাঁপতে শুরু করে দিয়েছে। এক মহাপ্রলয় আজই এই জগৎকে ধ্বংস করে দেবে। আর চারিদিক থেকে যেন এই জঙ্গলের সমস্ত পাখি গাছ প্রাণীরা একসাথে যোগ দিয়েছে। এই জঙ্গল আজ নিজের রূপে জেগেছে এক ধ্বংসলীলাকে পূর্ণাঙ্গ রূপ দিতে। আমি আর সহ্য করতে পারছিলাম না, কিন্তু তার মধ্যেও দেখলাম অজস্র হাত মাটি ফুঁড়ে উঠছে। না না, এবার শুধু হাত নয়, দেখলাম অজস্র নরনারী, যাদের শরীর পুরো ক্ষতবিক্ষত আর রক্তাক্ত। প্রত্যেকের গলা হৃদয়ের কাছে জমাট বেঁধে থাকা রক্ত চুইয়ে চুইয়ে মাটিতে পড়ছে। ওরা নিজেদের শরীরগুলোকে হেঁচড়ে হেঁচড়ে আমার কাছে এগিয়ে আসছে, আর ওদের প্রত্যেকের চোখে সেই এক সর্বধ্বংস ক্ষুধা। ওরা প্রায় সবাই আমার কাছে এসে গেছে। ওদের শরীরের পচা গন্ধ আর ঠোঁট চারটে থাকা সাপের ন্যায় চেরা জীব এবং এই ধারালো সদন্ত আমার শরীরে আস্বাদ নিতে যাবে। এমন সময় শুনতে পেলাম, স্যার, মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করুন। অফিসে ঢোকবার আগেই ছোট দোকানটায় এক প্যাকেট সিগারেট কেনার জন্য দাঁড়াতেই পাশ থেকে কেউ বলছিল, স্যার, আপনি এখানে? পিছনে ঘুরেই দেখি সায়ক দাঁড়িয়ে আছে। ওর চোখে সামান্য বিস্ময়।
আমাকে কখনো গাড়ি ছাড়া হাঁটাচলা করতে দেখেনি। এমনকি কিছু লাগলেও কেউ না কেউ সবসময় এনে দেয়। সেখানে আমাকে নিচে নেমে দোকান থেকে সিগারেট কিনতে দেখা ওর মতো সামান্য বিয়ারার পক্ষে অবাক হওয়ার মতোই বিষয়। অন্যদিন হলে পাত্তাই দিতাম না, কিন্তু একটু আগে পথের পুরনো কাঁটাগুলো সরে যাওয়ার কথাগুলো মনে পড়তেই মন অনেকটা হালকা হচ্ছিল। আমি কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলাম না, শুধু একটা হালকা হাসি মুখে ফুটিয়ে লিফটের দিকে গেলাম। 4th ফ্লোরের বাটন টিপে যেই লিফটের দরজা বন্ধ হলো, ঠিক সেই সময় সায়কের গলা শুনতে পেলাম। ভয় পাবেন না স্যার, আপনার পদোন্নতি কেউ আটকাতে পারবে না। আমি আছি আপনার সাথে। কি করে সম্ভব? আমি ছাড়া তো অন্য কোনো দ্বিতীয় ব্যক্তি উপস্থিত নেই লিফটে। বুকের ভেতরে একটা কাঁপুনি অনুভব করলাম। ভয়, হ্যাঁ ভয়, একটা অদ্ভুত ভয় আমাকে চেপে ধরছিল। লিফট থেকে বেরোতেই গার্ড টুল থেকে উঠে এসে একটা স্যালুট দিয়ে মেন গ্লাস ডোর খুলে দিল। ভেতরে কর্মরত সবাইকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। না, ওটা মনের ভুল ছাড়া আর কিছুই হতে পারে না। নিজের কেবিনে ঢুকে চেয়ারে বসবার সঙ্গে সঙ্গেই একটা কথা মাথা আসতেই শরীরের মধ্যে একটা ইতিবাচক মনোভাব চলে এলো। লিফটে যা শুনলাম তা যদি সত্যি হয়, তার অর্থ হলো সায়ক আমাকে সাহায্য করতে চায়। তাহলে তোর সঙ্গে কথা বলতেই হবে। 15 মিনিট সময় নিলাম সাহেবকে নিজের ঘরে ডাকবার আগে, কারণ একটাও কথা যদি রাষ্ট্র হয় তাহলে অফিসে মান সম্মান বলে আর কিছু থাকবে না। দরজা সামান্য ফাঁক করে সায়ক মৃদু স্বরে জিজ্ঞেস করল, আসবো স্যার? একটা বড় নিঃশ্বাস নিয়ে বললাম, হ্যাঁ এসো। সায়ককে সামনে রাখা চেয়ারটায় ইশারায় বসতে বলে জিজ্ঞেস করলাম, আচ্ছা সায়ক, তোমার বাড়ি কোথায়? স্যার, আমি থাকি পূর্ব মেদিনীপুরের একটা গ্রামে। তোমার পড়াশোনা কত দূর? আর এই অফিসে কাজ পেলে কিভাবে? স্যার, আমি 10 ক্লাস অবধি পড়েছি, তারপর পেটের দায়ে এদিক ওদিক ঘোরা। আর যে কোম্পানি আপনাদের এখানে অফিসগুলোয় কাজের ছেলে দেয় না, তারই এক সুপারভাইজার আমাদের গ্রামে থাকতো। ওর কাছে গিয়ে একটু বলতেই উনি ব্যবস্থা করে দিলেন। আমি সিগারেটের চাই অ্যাস্ট্রেতে ফেলতে ফেলতে বললাম, তা ডেলি প্যাসেঞ্জারই করো নাকি কাছে পিঠে কোথাও থাকা হয়? স্যার, বাগুইয়াটিতে আমরা কয়েকজন একটা ঘর ভাড়া নিয়ে থাকি। বুঝতে পারছি না আর কি জিজ্ঞাসা করতে পারি, কিভাবেই ওই প্রশ্নটা করব। সাহেব চুপ করে দাঁড়িয়ে আছে। না, ওটা আমার মনের ভুল ছাড়া আর কিছুই না। মালটাকে এবার যেতে বলি। স্যার, লিফটে আপনি আমার গলাই শুনেছিলেন। সাহেবের শান্ত অথচ দৃঢ় গলায় বলা কথা আমার শিরদাঁড়ার উপর থেকে একটা ঠান্ডা স্রোত বইয়ে দিল। বুঝতে পারছিলাম আমার শরীরের কাঁপুনি আবার বেড়েছে। আপনি একদম চিন্তা করবেন না স্যার, আমি আছি। আজ আমার ইভিনিং শিফট, আমি সন্ধে 6টায় বেরোবো। আপনি যদি একটু কষ্ট করে নলবনের কাছে আসেন, তাহলে আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আসি স্যার। কথাগুলো বলে সায়ক ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরেও বেশ খানিকক্ষণ দরজার দিকে অবাক হয়ে হাঁ করে তাকিয়ে থাকলাম। যে কোনো মরশুমে সোমবার থেকে শনিবার অবধি লোক গম গম করে সারাদিন এই আইটি জগতে।
নলবনের গেটের কাছে দেখলাম সাহেব দাঁড়িয়ে আছে। ওকে গাড়িতে উঠতে বললাম। একজন ডেপুটি ম্যানেজার বিয়ারের সাথে নলবনে ঘুরে বেড়াচ্ছে, খবর হয়ে গেলে কাল অফিসে সব ছ্যাঁচা পড়ে যাবে। গাড়ি নিয়ে বাইপাসের ধারে একটা সস্তা পানশালা গেলাম। এইসব জায়গার সুবিধা হলো আমাদের অফিসের ছেলেমেয়েরা একটু বেশি খরচা করতে ভালোবাসে, তাই এইসব জায়গায় ওরা খুব একটা পা দেয় না। যদিও আমি এইসব সস্তা জায়গাতে মদ খেতে সেই কলেজের সময় শেষ এসেছিলাম। নলবন থেকে এই বারে পৌঁছতে প্রায় 15 মিনিট লাগলো। পুরো রাস্তা সায়ক একটা টু শব্দ করেনি। বারে ঢুকে একটা কর্নারের টেবিলে বসলাম। সামনের একটা ঘেরা জায়গায় গিটারে দম মারো দম সুরটাকে তুলবার চেষ্টা করছে একজন দীর্ঘকালী। পাশের চেয়ারে দুজন স্বল্প বসনা তরুণী বসে তাকে উৎসাহ দিচ্ছে। রাত যত বাড়বে তরুণীদের সংখ্যা, তারপর শুরু হবে চতুর নাচ। এটার অর্ডার নিতে আসলে সাহেব বলল, স্যার আমি কিন্তু কিছু নেব না। একটা পেয়ারাকে নিয়ে এই অনুরোধ করার কোনো প্রয়োজন নেই। তাছাড়া এমনিতেই ওর সাথে এক টেবিলে বসতে আমার অত্যন্ত বিরক্তিকর লাগছে। একটা বিয়ারের অর্ডার দিয়ে বললাম, সাহেব তুমি সব কথা খুলে বলো, বিয়ার আসতে দেরি আছে। সাহেব শুরু করলো, আমার গ্রামে এখনো সেভাবে উন্নতি হয়নি, তবে স্কুল স্বাস্থ্যকেন্দ্র সবই আছে। কিন্তু ছোটবেলায় আমি এইসব কিছুই পাইনি, এমনকি ইলেকট্রিক বাতিও নয়। আমি ছিলাম বাবা মায়ের একমাত্র সন্তান। বাবার কিছু চাষের জমি আর 4টে গরু ছিল। সব মিলিয়ে খুব একটা খারাপ অবস্থা ছিল না আমাদের। ছোটবেলা থেকে মায়ের কিছু ব্যাপার আমার কেমন একটা লাগতো। বহুবার দেখেছি মা বাড়ির উঠোনে একটা বৃত্তের মধ্যে কিছু ত্রিভুজ এঁকে তার চারপাশে মোমবাতি জ্বালিয়ে কি সব যেন করছে। আমাদের বাড়িতে কিন্তু সেরকম কোনো ঠাকুর দেবতা কিংবা অন্য কিছুর ছবি থাকতো না। ছিল ছোট ছোট মাটি দিয়ে তৈরি কিছু বীভৎস দর্শন মূর্তি। আর সত্যি কথা বলতে সেগুলো দেখে আমি খুব ভয় পেতাম। আমাদের বেশিরভাগ প্রতিবেশী আমাদের এড়িয়ে চলতো মায়ের এই সমস্ত কর্মকাণ্ডের জন্য। ওরা বলতো মা নাকি কালো জাদু করে, তন্ত্রমন্ত্র করে, জিন সাধনা করে, হামজাত সাধনা করে। আর আমার বাবা এত শান্ত মানুষ ছিলেন যে মাকে কোনো কিছুই বলতো না। হয়তো অন্য সবার মতন বাবাও মাকে খুব ভয় পেত। এইভাবেই কাটছিল আমাদের। কিন্তু হঠাৎ একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম মা হারিয়ে গেছে। সাথে আমাদের বাড়িতে মায়ের যত উদ্ভট কাজকর্মের জিনিসপত্রগুলো ছিল সেগুলোও মায়ের সাথে গায়েব হয়ে গেছে। বেশ কিছুদিন সবাই খোঁজাখুঁজিও করল, এমনকি মামা বাড়ি, মাসির বাড়ি সব জায়গাতে খবর নিলাম, কিন্তু মায়ের খোঁজ কেউ দিতে পারল না। তবে সবার মানসিকতা দেখে বুঝেছিলাম যে মায়ের এই হারিয়ে যাওয়া নিয়ে কারোরই কোনো বিশেষ মাথা ব্যথা নেই। উল্টে অনেকেই বরং খুশি হয়েছে। এভাবেই সময় এগোতে লাগলো। আমি ছাড়া মাকে সবাই ভুলে গেল। ক্লাস 10-এর পর আমার আর পড়াশোনা করার ইচ্ছে ছিল না স্যার, তাই বাবাকে সাহায্য করা শুরু করলাম। ওদিকে বাবারও বয়স হচ্ছে, একা পেরে ওঠেন না। বছর 2 আগে গরমকালে বাবার হার্ট অ্যাটাক হয়। তার ফলে বাবা সেই সময় প্রাণে বেঁচে গেলেও বাদিকটা সম্পূর্ণ অবশ হয়ে যায়। বাধ্য হয়ে আমাকে সংসারের সমস্ত দায়িত্ব ঘাড়ে তুলে নিতে হয়। সেই সময় অনেকেই আমাকে বিয়ে করে নিতে বললেও আমার পক্ষে সেটা সম্ভব ছিল না। এই সময় হঠাৎ করেই আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে গরু, ছাগল, মুরগি চুরি হতে শুরু করে।
গায়ের দিকে মাঝে মাঝে এসব হয়, তারপর চোর ধরা পড়ে, উত্তম মধ্যম খায়, কেউ বা মারা যায়, আবার কাউকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তখন আমি বিষয়টাকে বিশেষ আমল দিইনি, কারণ পাশাপাশি গ্রামে হলেও আমাদের গ্রামে তখনও অবধি তেমন কিছুই ঘটেনি। একদিন রাত প্রায় 11টা মতন হবে, আর গ্রামেতে 11টা মানে বুঝতেই পারছেন সমস্ত গ্রাম তখন ঘুমের দেশে চলে গেছে। কিন্তু কেন জানি না আমার ঘুম আসছিল না। বাইরে উঠোনে এসে দাঁড়ালাম। আমাদের বাড়ির উঠোনের উত্তর দিকে একটা গোয়াল ঘর আছে। হঠাৎ সেই গোয়াল ঘরের দিক থেকে একটা নড়াচড়া শুনতে পেলাম। সঙ্গে সঙ্গে মাথায় চোরের বিষয়টা উকি দিল। আমি খুব সন্তর্পণে বাড়ির ভেতর থেকে একটা ছোট শাবল আর একটা টর্চ বের করে গোয়ালের দিকে এগোতে লাগলাম। সামান্য এগোতেই একটা অস্বাভাবিক ঘটনা আমার চোখের সামনে ঘটতে দেখলাম। স্যার, আপনার নিশ্চয়ই জানা আছে যে গরু সবসময় মোটা একটা দড়ি দিয়ে বাঁধা থাকে। আমি দেখলাম একটা গরু অবলীলাক্রমে দড়িটাকে হ্যাচকা টান মেরে ছিঁড়ে ফেলল। আমি এই দৃশ্য দেখে সম্পূর্ণ পাথরের মতন হয়ে গেলাম। এরপর দেখলাম সেই গরুটা বারবার আমাদের বেড়ার দরজায় গুঁতো মারতে শুরু করেছে। যা দেখে আমার মনে হলো এই অস্বাভাবিক ঘটনার শেষ কোথায় সেটা দেখা উচিত। আমি খুব ধীরে ধীরে বেড়ার দরজাটা খুলে দিলাম, আর খুলে দিতেই গরুটা বেশ দ্রুত পায়ে গ্রামের পশ্চিম দিকে এগোতে লাগলো। প্রায় দৌড়ে দৌড়েই আমি ওর পেছন পেছন যেতে লাগলাম। আমাদের গ্রামের শেষ প্রান্তে পশ্চিম দিকে একটা জঙ্গল আছে, আর সেই জঙ্গল সবসময় অশুভ শক্তির জন্যই বদনাম। তাই কেউ দিনের বেলাতেও সেখানে যাওয়ার সাহস করে না। সেই জঙ্গলের সামনে এসে হঠাৎ গরুটা দাঁড়িয়ে পড়ল। আমি কিছু বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে, কিন্তু মনে মনে একটা ধারণা এসে গিয়েছিল যে খারাপ কিছু একটা হতে চলেছে। ফোঁটা ফোঁটা বৃষ্টিও শুরু হয়েছে তখন। বুঝতে পারছি না আর কতক্ষণ দাঁড়াতে হবে। একবার টর্চ জেলে চারিদিকে দেখলাম, কিন্তু কিছুই চোখে পড়ল না। ভাবলাম ধুস, অনেক হয়েছে, এবার গরুটাকে টেনে নিয়ে বাড়ি ফিরে যাই। শুধু শুধু অন্ধকারে আমি আর গরুটা দাঁড়িয়ে আছি। তখনই হঠাৎ নির্জনতাকে খান খান করে দিয়ে বুকের রক্ত হিম করে দেওয়া একটা সমবেত পৈশাচিক হাসির শব্দ শুনতে পেলাম। সেই হাসির সাথে সাথেই জঙ্গল থেকে দ্রুত গতিতে 3টে 4 পেয়ে প্রাণী বেরিয়ে এসে গরুটার ওপর ঝাঁপিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে আমি টর্চের আলো জ্বালালাম। দেখলাম 3টে নগ্ন প্রাণী, যার মধ্যে একজন গরুটার গলার নলি হঠাৎ করে কামড়ে ছিঁড়ে ফেলল, আর সেখান থেকে ফিনকির মতো বেরিয়ে আসা রক্ত পান করতে শুরু করলো। ততক্ষণে বাকি দুজনও গরুর শরীরে কামড় বসিয়ে দিয়েছে। টর্চের আলো গায়ে পড়তেই তারা আমার দিকে ঘুরে তাকালো। এবারে আমি ওদের মুখ দেখতে পেলাম। আমি এতক্ষণ যাদের মানুষ ভাবছিলাম তাদের এবার ভালো করে দেখার সুযোগ পেলাম। দেখলাম তাদের সমগ্র শরীর আর মুখ যেন কয়লা দিয়ে মুড়ে দেওয়া হয়েছে, কুচকুচে কালো, কিন্তু চোখগুলো ঘোলাটে সাদা রঙের, আর তাতে কোনো মনি নেই। ধারালো নখ আর মুখের দুধারে তীক্ষ্ণ রক্তাক্ত সদন্ত বুঝিয়ে দিচ্ছিল কিভাবে মুহূর্তের মধ্যে গরুটাকে শুধু একটা কঙ্কালে পরিণত করা হয়েছে। আমি হঠাৎ ওদের ওই মুখে একটা ভয়ালো হাসি দেখতে পেলাম।
আমি ওদের ওই ভয়ালো হাসি দেখে বুঝতে পারছিলাম যে পরবর্তী শিকার ওরা পেয়ে গেছে। ততক্ষণে আমি সেই নরপিশাচদের থেকে পালানোর শক্তিও হারিয়ে ফেলেছিলাম। ওরা ধীরে ধীরে তীক্ষ্ণ সদন্ত আর লকলকে চেরা জীব নিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। ভয়ে আমি তখন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছি, আর সেই প্রাণীগুলো আর মাত্র 5 হাত দূরে আমার থেকে। আমি তখন আতঙ্কে নির্বাক, নির্জীব হয়ে গেছি। বুঝতে পারছিলাম যে আমি জ্ঞান হারাচ্ছি। ওই 3 জনের মধ্যে একজন হঠাৎ হঠাৎ আমার উপর ঝাঁপিয়ে পড়তে গেল। এমন সময় একটা নারী কণ্ঠ শুনতে পেলাম। ফিরে আয়। বিশ্বাস করুন স্যার, পুরো দম দেওয়া পুতুলের মতো ওই 3টে প্রাণী সেই আধ খাওয়া গরুটাকে টেনে নিয়ে চলে গেল জঙ্গলের ভেতরে। আর কিছু না ভেবে আমি গ্রামের দিকে দৌড়তে যাব, এমন সময় সেই নারী কণ্ঠটিকে ঠিক আমার পেছনে শুনতে পেলাম। সায়ু, পালাসনি বাবু। এইভাবে তো একজনই আমাকে ডাকতো, যার জন্য দিনের পর দিন আমি চোখের জল ফেলেছি। কত রাত শুধু তার হাতটা আমার মাথার উপর খুঁজেছি। মা, আমার মা। আমি সব ভুলে গিয়ে পেছনে ঘুরতেই দেখলাম মা নয়, এক অপরূপ সুন্দরী মহিলা, কিন্তু অর্ধনগ্ন অবস্থায় দাঁড়িয়ে। আপনি কে? আমাকে চিনতে পারছিস না, তাই না সায়ু? এইভাবে তো একমাত্র আমার মা আমাকে ডাকতো, কিন্তু আপনি তো আমার মা নন। বৃষ্টিটা তখন আর আসতে নয়, বেশ জোরেই পড়তে শুরু করেছে। এতক্ষণ যে অশৈলী বিভীষিকার সম্মুখীন হয়েছিলাম তা যেন ক্রমশ মুছে যাচ্ছে মন থেকে। ভয়টা কখন যেন কেটে গেছে। মনে হলো এতদিন ধরে হাতড়ে বেড়ানো একটা উত্তর আজ হয়তো পেতে চলেছি আমি। তখনই সেই নারী কণ্ঠটি বলে উঠল, খুব স্বার্থপর হয়ে গিয়েছিলাম তখন। সব কিছু ভুলে শুধু হামজাতন্ত্র, শয়তানি জিন সাধনা, কালো জাদু আর তন্ত্র সাধনাতে মন দিয়েছিলাম। কিন্তু আমি এসব শিখেছিলাম তন্ত্র সাধনায় মানুষের যে উপকার হয় তার জন্য নয়, যাতে এই জগৎ সংসারকে শুধু ভয় দেখিয়ে জয় করতে পারি তার জন্য। তাই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিলাম। অজস্র বাধা বিপত্তি কাটিয়ে শেষে গুরুদের সন্ধান পেলাম এবং তাদের শিক্ষায় ক্রমশ বলীয়ান হয়ে উঠলাম। এই সময় একদিন বেতাল সাধনা করতে গিয়ে সামান্য অসাবধানতার ফলে আমার মৃত্যু হয়। কিন্তু সেই মুহূর্তেই আমার অতৃপ্ত আত্মা নদীর ধারে পড়ে থাকা একটা বেওয়ারিশ লাশের সন্ধান পেয়ে তার শরীরে প্রবেশ করে। আমি আজ যা চেয়েছিলাম তাই পেয়েছি। সমস্ত শক্তি আজ আমার হাতের মুঠোয়। কিন্তু এই শক্তির পেছনে দৌড়ে আজ তোর বাবা আর তোকে হারিয়েছি। আজ আমি এমন জিন প্রেত শক্তিদেরকে জাগিয়ে তুলেছি যারা চাইলে এই জগৎ সংসারকে মুহূর্তে শেষ করতে পারে। কিন্তু না, আমি এরকম কিছু করতে চাই না। শুধু ওদের ক্ষুধা নিবারণের জন্য এইরকম ভাবে বিভিন্ন প্রাণীদেরকে মন্ত্র বলে এখানে নিয়ে আসি। এতক্ষণ সেই নারীর কথা শুনে আমি মন্ত্রমুগ্ধের মতো হয়ে গিয়েছিলাম। কথাগুলো শেষ হতেই আমার সামনের সেই মহিলার মুখ এক মুহূর্তের জন্য আমার মায়ের মুখ হয়ে গেল। আমার আর স্থির হয়ে থাকবার ক্ষমতা ছিল না। ওখানেই কান্নায় ভেঙে পড়লাম। আমি মাটিতে বসে পড়লাম।
এই ঘটনার কিছুদিন পরেই বাবা মারা যান। আমারও ওই গ্রামে আর থাকবার ইচ্ছা বাবার সাথে সাথেই চলে যায়। সব বিক্রি করে এই বেহারার কাজ জুটিয়ে কলকাতায় চলে এলাম। শুধু মাঝে মধ্যে গিয়ে মায়ের সঙ্গে দেখা করি, এই যা। সেই গ্রামের সঙ্গে এছাড়া আর আমি কোনো সম্পর্ক নেই এখন। মায়ের সাথে সময় কাটানোর ফলে কিছু কিছু শক্তি আজ আমার মধ্যেও এসেছে, আর সেই শক্তির দ্বারাই বন্ধ লিফটে আপনি আমার কথা নিজের মস্তিষ্কে অনুভব করেছিলেন। একটানা সবকিছু বলে এতক্ষণে সাহেব চুপ করল। আমি এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো ওর কথা শুনছিলাম। ভেবে পাচ্ছিলাম না কি বলা উচিত আমার এই মুহূর্তে। সাহেব আবার বলে উঠল, স্যার, আমি চাই আপনি আমাদের ম্যানেজার হয়ে উঠুন। ওই নতুন সাহেব নন। আপনি চলুন আমার সাথে আমার মায়ের কাছে। কেউ আপনাকে আটকাতে পারবে না, কেউ না। অস্ফুট স্বরে আমি জিজ্ঞেস করলাম, তুমি আমার উপকার করতে চাইছো কেন? সাহেব মাথা নিচু করে বলল, স্যার, আপনাকে আমার ভালো লাগে। বুঝতে পারলাম এতদিনে কেন ও বিয়ে করতে পারে। কয়েক মুহূর্ত চুপ করে থেকে একজনকে বিয়ারটা খেয়ে দিলাম। আসছে, আবার আমার শত্রু নিধনের দিন আসছে। সৈকত বাবু, এবারেও তুমি জিতবেই। মৃত্যু আমার সামনে এত ভয়াবহ রূপ নিয়ে আসবে বুঝি। একটা দুর্গন্ধময় চেরা জীব আমার সমস্ত মুখে খেলা করছে, এবং একটা ছুঁচের মতো কিছু একটা আমার ঘাড়ের চামড়া ভেদ করে প্রবেশ করতে শুরু করেছে পাশবিক যন্ত্রণা দিয়ে। মনে হচ্ছে মৃত্যু সামনেই দাঁড়িয়ে আছে, আর হয়তো কয়েকটা স্যার, মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করুন। সর্বস্ব হয়ে যাচ্ছে আমার সারা শরীর। শেষ মুহূর্তে একজন ডুবতে থাকা মানুষও একটা খড়ের টুকরোকে ধরে বাঁচার চেষ্টা করে। আমার চিৎকার করার ক্ষমতাও হারিয়ে গেছে। অস্পষ্ট সুরে বললাম, মা, মা, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিনও এই পাপ করব না। ক্ষমা করো মা, ক্ষমা করো। সাথে সাথে আমাকে উল্টো করে ভাসমান অবস্থায় রাখা অদৃশ্য বাঁধনটা ঢিলে হয়ে গেল আমার, আর আমি মাটিতে পড়ে গেলাম। যেন অনেক দূর থেকে শাহকের গলা শুনতে পাচ্ছি, স্যার, স্যার, প্লিজ চোখ খুলুন। মাথা অসম্ভব রকমের ভারী মনে হচ্ছে, সাথে একটা যন্ত্রণা অনুভব করছি। আস্তে আস্তে জলে ভিজে থাকা চোখটা খুলতেই খুব ঝাপসা ভাবে শায়ককে দেখতে পেলাম। স্যার, ভয় পাবেন না, আপনার কিচ্ছু হয়নি। আপনার কপালের পাশে খানিকটা কেটে গেছে মাত্র। কথাটা শুনেই কপালের বাঁ দিকে হাত ছুঁয়ে বুঝলাম একটা নরম জলজলে পদার্থ সেখানে লেগে আছে। শায়ক বলে উঠল, স্যার, ওটা একটা জড়িবটি, রক্ত বন্ধ করবার জন্য দেওয়া হয়েছে। শায়কের কাঁধে ভর দিয়ে আস্তে আস্তে উঠে বসলাম। জঙ্গল স্তব্ধ গিয়ে আবার তার রহস্যময় রূপ ধারণ করেছে, কিন্তু আমি ইতিমধ্যেই সেই রহস্যের পেছনে লুকিয়ে থাকা ভয়াবহতার পরিচয় পেয়েছি। তাই শরীর ক্রমশ সুস্থ লাগলেও ভেতরের ভয় এক জায়গাতেই থেকে গেল। সামনে দেখলাম সেই রহস্যময়ী নারী জ্বলন্ত ধ্বনির পিছনে চোখ বন্ধ করে বসে আছে। এবারে সেই অর্ধনগ্ন শরীরকে দেখে কামাভাবাপন্ন হয়ে উঠলাম না। হাত জড়ো করে বললাম, মা, মা, আমি আমার পাপের ফল ভোগ করছি।
যে উদ্দেশ্যে এখানে এসেছি তা যাতে সফল হয়, আপনি আমাকে আশীর্বাদ করুন। মূল্য দিতে হবে। একটু ভ্যাবাচাকা খেয়ে গেলাম, কারণ কথাটা আমার সামনে বসা সেই নারী কিন্তু বলেনি। তার পাথরের মতো স্থির শরীরে কোনো পরিবর্তন হয়নি। এক মুহূর্ত আগের বলা কথা কি উত্তর দেবে বুঝতে পারছি না। পিছন থেকে সায়ক বলল, স্যার, মা আপনাকে কিছু বললেন, তার উত্তর দিন। মনে মনে বললাম, আমি এত বিপজ্জনক অঞ্চলে কি খালি হাতে ফিরে যাওয়ার জন্য এসেছি? মা, আমি যে কোনো মূল্য দিতে রাজি। এতক্ষণে সেই পাথরের মতো ধ্যানস্থ নারীর মুখে সামান্য হাসির রেখা ফুটে উঠল। এই হাসির মধ্যে একটা অদ্ভুত রকমের পৈশাচিকতা লুকিয়েছিল। আমার বুকের ভেতরটা এক অজানা ভয়ে কেঁপে উঠল। কিছুক্ষণ পরে সায়ক বলে উঠল, স্যার, আর চিন্তা করবেন না, মা কিন্তু নিজের কাজ শুরু করে দিয়েছেন। আজ মশান যাবে আপনার শত্রুকে ঝাড়ে বংশে শেষ করতে। রাত 11টা বাজে। একটি বাংলা টিভি সিরিয়ালে এখন ঋষির মা ও স্ত্রী সুপ্রিয়া মজে আছে। ঋষির খুব একটা পোষায় না এইসব একঘেয়ে বিষয়। মা মিসেস টিভি দেখছে, আর 4 বছরের মেয়ে মিশা এই ঘুমোনি। এই সুযোগ দোতলার বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাওয়া। বৃষ্টির সঙ্গে করে একটা ঠান্ডা হাওয়াকেও নিয়ে এসেছে। সিঁড়ি দিয়ে উঠেই বাঁদিকের প্রথম ঘরটাতে ঋষি থাকে সুপ্রিয়া আর মিশাকে নিয়ে। বারুইপুরে প্রায় 4 পুরুষের বাস ওদের। আজ এই এলাকাকে আর সেই অর্থে গ্রাম বলা না গেলেও পুরোপুরি শহরও হয়ে ওঠেনি এখন। ঋষিদের দোতলা বাড়িটা বছরখানেক আগেই নতুন করে রেনোভেট করা হয়েছে। অনেকটা জায়গা জুড়ে তৈরি এই বাড়ির সামনের দিকে একটা বড় বাগান। জায়গাটা যত্নের অভাবে ছোট জঙ্গল হয়ে উঠেছিল, কিন্তু সেটাকে এখন পরিষ্কার করে দুটো দোলনা এবং একটা স্লিপ বসানো হয়েছে। প্রত্যেক বিকেলে এখন মিশা ছাড়াও এলাকার আরো ছোট ছোট বাচ্চাদেরকে তাদের মায়েরা নিয়ে আসেন বাড়ির সামনের বাগানে। বিকেলবেলা যে কোনো মানুষের মন ভালো হয়ে যাবে 10-12 জন শিশুকে একসাথে খেলা করতে দেখে। বৃষ্টির রেশ আরো একটু বাড়লো মনে হচ্ছে। মিশার গায়ে চাদরটাকে ভালো করে ঢেকে দিল ঋষি। প্রথমে ভাবলো মিশার পাশে শুয়ে পড়ে, কিন্তু এখনো ডিনার হয়নি এবং এরপরে কাঁচা ঘুম ভাঙিয়ে খেতে বসাবে সুপ্রিয়া। সিগারেট জ্বালাতে ঝোড়ো হাওয়ায় বেশ দেখতে হলো। এক রাশ ধোঁয়া ছেড়ে 3 আগের মিটিং এর কথা বারবার মনে পড়ছিল। ওই সৈকত চক্রবর্তীর দৃষ্টিতে এমন একটা কিছু ছিল যা খুব অস্বাভাবিক। ডিজেএম এর সাথে ওর একটা কিছু সমস্যা আছে, সেটা পরিষ্কার। ওকে মুম্বাই থেকে রাতারাতি এখানে এনে সৈকতের মাথার উপর বসিয়ে দেওয়ার পিছনে আহামরি কিছু লজিক নেই। না, একটু সাবধানে পা ফেলতে হবে এই অফিসে। এদের লড়াইয়ে ও ফাঁসলে হবে না। সিগারেটটা শেষ হয়ে এসেছে প্রায়। বারান্দার টিউবের আলোয় বৃষ্টির তেরচা ভাবে নেমে আসা দেখতে ভালোই লাগছে।
হঠাৎ একটা বিদ্যুৎ চমকে সবকিছু দিনের মতো স্পষ্ট হয়ে গেল। সেই আলোয় ঋষি দেখলো সামনের বাগানের একটা দোলনা খুব হালকাভাবে দুলছে, আর সাদা স্কার্ট পরা একটা ছোট্ট মেয়ে সেই দোলনার উপর বসে পা দোলাচ্ছে। ব্যাপারটা অস্বাভাবিক লাগলো ঋষি। বাচ্চাটা কি সত্যি আছে না চোখের ভুল? যে শীতল হাওয়া বাইরে বইছে তা যেন ঋষির শরীরের উপর দিয়েও বয়ে গেল। ছাতাটা নিয়ে নিচে নেমে এলো। ড্রয়িং রুমে মা আর স্ত্রী একই রকম ভাবে টিভিতে মগ্ন। ওদেরকে কিছু না জানিয়ে ধীরে ধীরে ডোর লকের ছোট ছিটকিনিটা খুলে ফেলল। আবার একটা বিদ্যুতের ঝলকানি, এবং একইভাবে মেয়েটি বসে দোলনাতে দুলছে। খিলখিল করে মৃদু হাসির শব্দও আসছে সেখান থেকে। বাগানের মাঝখানে ছোট সিমেন্টের রাস্তা আছে যেখান থেকে ও বাইক নিয়ে আসে। সেই রাস্তার উপরে ছাতাটা মাথায় করে কয়েক সেকেন্ড দাঁড়ালো ঋষি। শো করে বাতাস বইছে, তার সঙ্গে প্রবল বৃষ্টি। ছাতা সামলানোই যাচ্ছে না। কে কে ওখানে? কোনো সাড়া এলো না, শুধু সেই খিলখিলিয়ে হাসির শব্দ। একটা ছোট্ট মেয়ে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু যেহেতু কয়েকদিন আগে বাগানের এই দিকের আলো খারাপ হয়ে গেছে, তাই মেয়েটির স্পষ্ট হচ্ছে না। ঋষি আস্তে আস্তে এগিয়ে গেল দোলনার দিকে। ক্রমশ দোলনার দুলবার গতি বাড়ছে। মেয়েটি এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালো দোলনার উপর। ওর ভিজে খোলা চুল বাতাসের বেগে উঠছে, আর উপরের দিকে তাকিয়ে হাঁ করে চাতকের মতো পান করছে বৃষ্টির জল। আর নিজেকে আটকাতে পারল না ঋষি। এই, তুই কে রে? ওরে দৌড়ে গিয়ে খামচে ধরল মেয়েটার কাঁধ। ঋষি যার কাঁধ চেপে ধরে আছে সেটা তো বিশাল একটা টেডি বিয়ার। ঘটনার আকস্মিকতাতে ঋষির ভাবনা চিন্তা করার ক্ষমতা লোপ পেয়েছে। হাত থেকে নিজের অজান্তেই কখন যেন ছাতাটা খসে পড়েছে। এক মুহূর্তে সম্পূর্ণ ভিজে গেল ঋষি। পরনের পাজামা পাঞ্জাবি সমগ্র শরীরে আঠার মতো চেপে বসে। এতক্ষণ দেখছিল একটা বাচ্চা মেয়েকে, এ তো একটা টেডি বিয়ার, আর এটা এখানে কিভাবে আসবে? মিশা তো কারোর সাথে নিজের খেলনা শেয়ার করে না। ইনফ্যাক্ট ওর খেলনা কেউ ছুতেও পারে না, চেঁচিয়ে পাড়া মাত করে। তাই এই টেডির এখানে আসার সম্ভাবনাই নেই। ঋষি এইসব ভাবছে, হঠাৎ ভয়াবহ পৈশাচিক হাসির শব্দে ঋষির বুকের রক্ত জল হয়ে গেল। ঋষি চমকে পিছনে তাকিয়ে দেখতে পেল একটু আগেও যাকে দেখেছি কয়েকদিন দূর থেকে, সেই বাচ্চা মেয়েটি ওর বাড়ির সামনে দাঁড়িয়ে, এবং ক্রমশ বাড়ির ভেতরে ঢুকতে শুরু করেছে। ঋষি পাগলের মতো দৌড়ে এসে ঘরে ঢুকলো। টিভি বন্ধ করে ঋষির মা আর স্ত্রী পাশের ঘর থেকে বেরোতে গিয়ে ওকে দেখে স্তম্ভিত হয়ে গেল। দুজনেই বিস্মিত ভাবে ঋষিকে দেখে থমকে দাঁড়ালো। এ কি, তুই বাইরে কখন গিয়েছিলিস? হ্যাঁ, গেছিলাম গো, একটু দরকারে। কিন্তু এ কি করে সম্ভব? আমি তো এক্ষুনি মিশাকে খাওয়ার জন্য ডাকতে গিয়েছিলাম। বাথরুমের ভিতরে জলের আওয়াজ শুনে তোকে ডাকতে তুই তখন ভিতর থেকে সাড়া দিলি। ঋষির পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। মিশা,
প্রায় লাফাতে লাফাতে মিশার ঘরের দরজার সামনে পৌঁছে দরজার হ্যান্ডেল লক নিচের দিকে পুশ করে। দরজা খুলে গেল। ঋষি পাগলের মতো দরজাতে ধাক্কা মেরে যেতে লাগলো। দরজা এক চুলো নড়ল না। এক অদ্ভুত অজানা শক্তি যেন একটা সাধারণ মোটা প্লাইয়ের দরজাকে লৌহ প্রাচীর করে তুলেছে। গভীর ঘুমে মগ্ন মিশার হঠাৎ করে মনে হলো ওর চাদরটা গা থেকে কেউ খুলে ফেলে দিল। ঘুমন্ত মিশা চোখ তুলে কাউকে দেখতে পায় না। বিছানাটা যেন একটু একটু করে কাঁপছে। মিশা কিছু বুঝতে না পেরে খাট থেকে নামবার চেষ্টা করতেই ভারী খাটটা মাটি থেকে কয়েক ফুট উপরে উঠে জোরে জোরে দুলতে শুরু করলো। মিশা ভয়ে চিৎকার করে কাঁদতে শুরু করতেই খাটের দুলুনির গতি আরো বেড়ে গেল। মিশা কান্নার মাঝে শুনতে পাচ্ছে ওর পাপা বাইরে থেকে চিৎকার করে দরজা ভাঙার চেষ্টা করছে। একটা ভয়ঙ্কর হাসির শব্দ মিশার কানে আসতেই ও চিৎকার করবার শক্তিটুকু হারিয়ে ফেলল। শেষ অবধি স্টোর রুমে রাখা একটা শাবল এনে দরজাটা সক্ষম হলো ঋষি। হুড়মুড়িয়ে তিনজনই ঘরে ঢুকে পড়তে দেখলো ঘর সম্পূর্ণ অন্ধকার। কাঁপা কাঁপা হাতে দরজার পাশের দেওয়ালে লাগানো সুইচ বোর্ডে হাত দিয়ে ঘরের আলো জ্বলে উঠতেই দেখলো খাটের উপর মিশা শুয়ে, কিন্তু ওর কোমর থেকে শরীরের বাকি অংশ সম্পূর্ণ আলাদা খাটের পাশে পড়ে আছে। আর সেই অংশটিকে কেউ যেন প্রচন্ড আক্রোশে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। সুপ্রিয়া আর মা দুজনেই দৌড়ে গিয়ে মিশির অর্ধেক শরীরকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ল। ঋষি দাঁড়িয়ে থাকার ক্ষমতা হারিয়ে ফেলেছে। দেওয়ালে পিঠ ঠেকিয়ে নিজেকে ব্যালেন্স করবার একবার চেষ্টা করলো, কিন্তু পারল না। ধপ করে মাটিতে বসে বসে দুঃখে বিহ্বল হয়ে মিশার দিকে তাকিয়ে থাকলো। হঠাৎ ঘরের মধ্যে আবার শোনা গেল সেই ভারী করে দেওয়া ভয়ানক হাসি। হাসির উৎস সিলিং এর দিক থেকে আসছিল। তিনজনে উপরে তাকাতেই দেখতে পেল একটি 4-5 বছরের সাদা স্কার্ট পরা ছোট্ট মেয়ে সিলিং এর উপরে ঘড়ির পেন্ডুলামের মতো উল্টো ভাবে ঝুলছে। সমস্ত মুখে কাটা দাগ, আর চোখের জায়গায় দুটো কালো গর্ত, আর মুখে ভয়ানক পৈশাচিক হাসি, ঠোঁট দুটো রক্তস্নাত। ধীরে ধীরে সেই আতঙ্ক টিকটিকির মতো ক্রমশ নিচের দিকে নেমে আসতে শুরু করেছে। এবার আতঙ্কে রাজনীতি ভয়ে বিহ্বল হয়ে যাওয়া পরিবারটার হুঁশ ফিরল। ঋষির মা চিৎকার করে বলে উঠল, বাবু বাবু সুপ্রিয়াকে নিয়ে নিচে ঠাকুর ঘরে যা, যা বলছি। ঋষি বুঝতে পারছিল না কি করবে। দৌড়ে গিয়ে দুজনের হাত ধরে টেনে ঘর থেকে বার করবার চেষ্টা করতেই সেই পিশাচি ঝাঁপিয়ে পড়ল ঋষির মায়ের উপরে। আবার ঋষির মা চিৎকার করে বলতে গেলেন, বাবু বাবু ঠাকুর ঘরে। মা! না, কথা শেষ করতে পারলেন না ঋষির মা। তার আগে তার মাথা এক টানে ধড় থেকে আলাদা করে দিয়ে বেরিয়ে আসা রক্তের ফোয়ারাতে নিজের মুখ ডুবিয়ে দিয়েছে রাতের সেই সাদা আতঙ্ক। ততক্ষণে নরকের সেই আতঙ্ক ঋষির মায়ের শরীরকে ফালা ফালা করতে শুরু করে দিয়েছে। মনে হচ্ছে যেন কোনো বাচ্চা ফাটা কোনো বালিশের ভেতর থেকে ধুলো বার করছে।
ঋষি প্রায় অর্ধ চৈতন্য সুপ্রিয়াকে টানতে টানতে নিয়ে গিয়ে ঠাকুর ঘরে ঢুকে দরজা বন্ধ করে ছিটকিনি দিয়ে দেয়। ঠাকুর ঘরে প্রতিষ্ঠা করা পিতলের বিষ্ণু মূর্তি আছে, সেটাই তুলে নিয়ে সামনে অস্ত্রের মতো ধরল। কয়েক মুহূর্ত পরেই বন্ধ দরজার ছিটকিনি নিজে থেকে নেমে এলো, ক্যাচ করে একটা হালকা শব্দ করে দরজাটা খুলে গেল। ধীর পায়ে সেই সাদা আতঙ্ক ঘরে ঢুকলো ঋষির মায়ের মাথাটা হাতে। ঋষি পূজা থেকে দেখলো মায়ের মাথাটা উৎখাত করা, আর সেখান থেকে অবর্ণনীয় লাল সাদা জেলির মতো বস্তু বেরিয়ে আসছে। না, যেভাবেই হোক সুপ্রিয়াকে এর হাত থেকে বাঁচাতেই হবে। বিষ্ণু মূর্তিটাকে নিয়ে দৌড়ে গিয়ে পিশাচির মাথায় ঠেকালো। এই সময় ধ্বংস হয়ে যাওয়ার কথা যে কোনো অশুভ শক্তি, সেই শক্তিকে অগ্রাহ্য করে এক মুহূর্তের জন্য থেমে গিয়ে অবাক দিকে তাকালো সেই রাতের সাদা নারকীয় জন্তুটা। তারপর ঋষিকে বাহ রুদ্ধ করে দিয়ে বিষ্ণু মূর্তিটাকে ধরে সজনে মেঝেতে ভাসতে ফেলল পিশাচি। এরপর দুই নরনারীর আর্তনাদ আর এক শিশুর আতঙ্কির ভয়ানক হাসি ছাড়া আর কিছু পড়ে থাকলো না স্বর্গের মতো গড়ে তোলা সেই বাড়িতে। স্যার উঠুন, সকাল হয়ে গেছে। একটু হালকা করে কেউ কাঁধ ঝাঁকাতেই আমার ঘুম ভাঙল। একগাল হাসি নিয়ে সায়ক সামনে দাঁড়িয়ে আছে। আমি অবাক হয়ে চারদিকে তাকিয়ে দেখলাম সবকিছু যেন ভোজবাজির মতো পাল্টে গেছে। একটা শান্ত স্নিগ্ধ সকাল, গাছের ফাঁক দিয়ে সূর্যের মিঠে করা রোদ্দুর কোনো এক জাদু শক্তিতে রাতের নরককে এক পবিত্র স্থানে পরিবর্তিত করে দিয়েছে। স্যার চলুন, আপনাকে গাড়ি অবধি এগিয়ে দিই। সায়কের গলায় এক অদ্ভুত শান্ত ভাব, কিন্তু আমার ভেতরে যে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। ক্রমশ জঙ্গলের শেষ প্রান্তে আমরা এসে পৌঁছালাম। সায়ক আমার ভেতরের উত্তেজনা বুঝতে পারছিল। স্যার আমার সাথে অল্টারনেট শিফটে যেই ছেলেটি কাজ করে সে কল করেছিল আমাকে আর বলল কাল রাতে ঋষি স্যার আর তার পুরো ফ্যামিলিকে কেউ বা কারা যেন বীভৎসভাবে বাড়িতে ঢুকে খুন করেছে। এক মুহূর্তের জন্য আমার বুক কেঁপে উঠল। এটা ভাবতে মন্দ লাগলো না যে আমার ম্যানেজার হওয়া কেউই আটকাতে পারবে না। সায়ক, এটা কিভাবে হলো? স্যার গতকাল মা ঋষি স্যারদের বাড়িতে মশানকে পাঠিয়েছিল। মশান হলো অপঘাতে মরা কোনো এক বাচ্চার প্রেতাত্মা। আর এই মশানকে ভগবানও কিছু করেননি, কারণ একটা শিশুকে কখনোই ঈশ্বর আঘাত করেন না, তাই মশান প্রায় অপরাজেয় হয়ে থাকে। ঋষি স্যারের বাড়িতে প্রতিষ্ঠা করা বিষ্ণু মূর্তি ছিল, তাই গতকাল রাতে মা কোনো জিন বা বেতালকে পাঠাননি, কারণ পাঠালে হয়তো তারা অকৃতকার্য হতো। মা পাঠিয়েছিলেন মশানকে। শেষ কিছু না বুঝলেও এটুকু বুঝলাম বিষয়টা খুবই সাংঘাতিক। গাড়ির দরজা খুলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল আমার। সায়ক, তোমার মা মূল্যের কথা বলেছিলেন। সায়ক এক মুহূর্ত আমার দিকে চেয়ে একটু ইতস্তত ভাবে বলল, ও স্যার ঠিক আছে, ও আপনি বেশি ভাববেন না ওটা নিয়ে। আচ্ছা আপনি তাহলে এগোন। হ্যাঁ, আজ তো আমার অফ ডে, কাল আপনার সাথে দেখা হবে। কথাটা শেষ করেই সায়ক দ্রুত পায়ে জঙ্গলের দিকে এগোলো। যাক,
আমারও আর কিছু বলবার নেই। শায়কের মা আর ওই মশান না কি চাই, ওদের মনে মনে একটা ধন্যবাদ দিয়ে গাড়ি স্টার্ট করলাম। একটা সিগারেট ধরিয়ে গুনগুন করে একটা গান ধরলাম। আজ সত্যি খুশি আমি। ড্রাইভ করতে করতে কলকাতার কাছে আসতেই একটা লেভেল ক্রসিং করল। অ্যানাউন্সমেন্ট শুনে বুঝলাম খানিকক্ষণের মধ্যেই একটা মেল ট্রেন আসছে। হঠাৎ আমার মনে পড়লো, আরে মোবাইল তো সেই কাল সন্ধ্যে থেকে অফ করা। সুইচ অন করতেই ঝড়ের মতো একের পর এক মেসেজ ঢুকতে লাগলো। দেখলাম বাড়ি থেকে প্রায় গোটা 50 মিস কল এসেছে। আমি স্ত্রীর নম্বর ডায়াল করতে যাব, সঙ্গে সঙ্গে দেখলাম আমার এক খুড়তুতো ভাইয়ের ফোন আসছে। আমি ফোনটা রিসিভ করে বললাম, হ্যাঁ বল। দাদা, তুই কালকে রাত্রে কোথায় ছিলি বলতো? কালকে আমরা প্রচুর বার ট্রাই করেছি, তো পাইনি। বলার মধ্যে এমন কিছু ছিল যা আমার ভেতরে এক অজানা আতঙ্কের সৃষ্টি করল। সে বাদ দে, কি হয়েছে আগে বল। দাদা, কাল সন্ধ্যাবেলা নিধি ছাদ থেকে পড়ে নিধি আমার 5 বছরের মেয়ে। নিধি নিধি কি তাহলে মূল্য দিল আমার সাফল্যের? ওই কি গতকালের মশান? আমার হাত থেকে মোবাইলটা খসে পড়ল। আমার চোখে অন্ধকার নেমে এসেছে। নিজের উপরে রাগ, ঘৃণা, ধিক্কার ছাড়া আর কিছুই নেই এখন। আমার জন্য মেয়ে শেষ হলো, আমার জন্য। হ্যাঁ, আমি ওর খুনি, একমাত্র আমি, অন্য কেউ না। আমাকে এর প্রায়শ্চিত্ত করতেই হবে। গাড়ি থেকে নেমে লেভেল ক্রসিং এর ওপাশে গেলাম। প্রচন্ড শব্দে মেল ট্রেনটা দানবের মতো হুইসেল বাজিয়ে ছুটে আসছে। গেটের ওপাশে থাকা লোকগুলোর হাত নেড়ে আমাকে সরে যাওয়ার ইশারা দেখতে পাচ্ছি। লাইনের ওপরে এসে দাঁড়ালাম। আমি সৈকত চক্রবর্তী। শুধু আমার মেয়ের কাছেই না, ঋষি, ওর পরিবার, রাজিয়া, ওর চিসমান, আজ সবার কাছে ক্ষমা চাইছি। কিন্তু আমি তো ক্ষমার যোগ্য নই, কখনোই না। শায়ক সামাদ পরের দিন অফিসে গিয়ে জানতে পারল, যে স্যারের প্রতি দুর্বলতা থেকে মাকে অনুরোধ করে সমস্ত কিছু করালো, সেই স্যারও শেষে